নমস্কার। গল্পের কোলাহলের ৮২ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আমাদের আজকের এই ঘটনাটি পাঠিয়েছে সুপর্ণা মাইতি। সুপর্ণার ফ্ল্যাটে হঠাৎ করেই ঘটতে শুরু করেছিল কিছু অদ্ভুত ভুতুড়ে ঘটনা। কেন সেসব ঘটেছিল আর কি কি ঘটেছিল জানতে হলে পুরো ঘটনাটি সবাইকে শুনতে হবে। শ্রোতা বন্ধুরা, তোমরাও এরকম নিজের জীবনের অলৌকিক ঘটনা বা কারুর থেকে কোনো শোনা অলৌকিক ঘটনা পাঠাতে পারো খুব সহজে আমাদের মেল আইডি গল্পের কোলাহল@gmail.com-এ। নিচে ডেসক্রিপশনেও দেওয়া রয়েছে আমাদের মেল আইডি। আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। নতুন সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি ঘটনায়। সুপর্ণা যেমনভাবে আমাদের ঘটনাটি লিখে পাঠিয়েছে সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। আমার নাম সুপর্ণা মাইতি। নমস্কার জানাই সকল গল্পের কোলাহলের সদস্যদের। তোমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে। আমি একজন হাউসওয়াইফ। সারাদিনের কাজের শেষে আমি কিছুটা সময় বার করে তোমার বলা ঘটনাগুলো শুনি। আজ আমিও লিখতে শুরু করেছি আমার জীবনের এক ঘটনা। জীবনে অনেক ভালো মন্দ ঘটনার সাক্ষী আমি হয়েছি, কিন্তু এই ঘটনাটা যখন ঘটেছিল তখন আমি ভীষণই একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে ছিলাম। আজ থেকে প্রায় ৮ বছর আগে আমার পরিবারের সঙ্গে এমন এক ঘটনা ঘটেছিল যা আমাদের স্বাভাবিক জীবনকে আতঙ্কে পরিণত করেছিল। আমি আজ এখন যে বাড়িতে বসে আর যে ঘরে বসে ঘটনাটি লিখছি সেখান থেকেই প্রথম এই ঘটনাটি ঘটতে শুরু করে। বিয়ের পর প্রথম থেকেই আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে একটা ফ্ল্যাটে আমরা থাকি। আমরা ৫ তলায় থাকি। আমাদের ঘরটা হচ্ছে একটু ভেতর দিকে, আর রাস্তার দিকের ঘরটায় শ্বশুর শাশুড়ি থাকে। সেই সময় কোনো কিছুই খারাপ ঘটেনি আমাদের সাথে। আমাদের ঘরের পেছন দিকেই ছিল ঝোপঝাড়ে ভরা এক জঙ্গলের মতন একটা ঘেরা জায়গা। এখন সেটা পরিষ্কার করে প্রমোটিংয়ের কাজ হচ্ছে। ওই ঝোপঝাড়ের পরে একটা বড় পাঁচিল, আর ঠিক তার পেছনে একটা বাড়িতে একজন বয়স্ক মহিলা একা থাকত। তার একমাত্র সঙ্গী ছিল তার পোষা একটি বেড়াল। আমি বরাবরই কুকুর বেড়াল খুব ভালোবাসি, তবে আমার শ্বশুর বাড়িতে এসব কেউই একদমই পছন্দ করে না। আমি ওই বেড়ালটার সাথে দেখা করতে যেতাম। তাকে মাঝে মধ্যে ডেকে লুকিয়ে খেতে দিতাম। সে রোজ একটা নির্দিষ্ট সময় আমাদের ফ্ল্যাটের গেটের সামনে আসতো। এরপর আমি প্রেগনেন্ট হলাম। ২ মাসের পর থেকেই মায়ের কাছে গিয়ে থাকা শুরু করলাম, মানে আমার বাপের বাড়িতে। বেড়ালটার কথা খুব মনে পড়ত, কিন্তু কাউকেই কিছু বলতাম না। এরপর আমার প্রথম সন্তান জন্মালো। মেয়ের নাম রাখলাম মৃণালিনী। এরপর আরও কিছু মাস আমি মায়ের কাছে থেকে তারপর অন্নপ্রাশন মিটিয়ে আমি ফিরলাম শ্বশুর বাড়ি। প্রথম রাতে যখন শুলাম একটা খুব অস্বস্তি হচ্ছিল। সবাই বলেছিল যে আমি হয়তো এখনো খুব ক্লান্ত, তাই হয়তো এরকম হচ্ছে, কিন্তু এটা কোনো ক্লান্তি ছিল না। আমার মনে হতো কেউ যেন আমাদের এই ঘরে রয়েছে, আমরা ৩ জন ছাড়া। চোখ বন্ধ করলেই মনে হতো সে যেন গোটা ঘরে ঘুরছে। এরপর একদিন ঘটল এক অদ্ভুত ঘটনা, যেখান থেকে আমার মনে ভয় হতে শুরু করলো। আমি মেয়েকে দুধ খাওয়াবো বলে ১ বাটি দুধ নিয়ে ঘরে এসে রাখলাম। তখন সন্ধেবেলা। আমার বড় ফেরেনি। শ্বশুর আর শাশুড়ি পাশের ঘরে টিভি দেখছিল। আমি দুধটা বিছানায় রেখে নিজেও মেয়েকে নিয়ে বিছানায় উঠে বসলাম।
হঠাৎ শুনতে পেলাম ঘরের মধ্যে বিড়াল ডাকছে, কিন্তু এত ওপরে বিড়াল এর আগে কোনোদিনই ঢোকেনি। এত উঁচু ঘরের ভেতরে ঢোকার ব্যাপারটা অত সহজ নয়। আমি মেয়েকে বিছানায় রেখে দুধের বাটিটা সরিয়ে ঘরের চারিদিকে দেখলাম। আমি বিড়ালের ডাক শুনতে পাচ্ছি, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। কিছুক্ষণের মধ্যেই আওয়াজটা থেমে যায়। আমি মেয়েকে খাওয়ানোর জন্য বিছানায় বসতেই দেখি এক বাটি দুধের মধ্যে থেকে অল্প একটু দুধ শুধু বাটিতে পড়ে আছে, বাকি দুধটুকু পুরো শেষ। দুধ কে খেলো? ঘরে তখন আমি আর মৃণালিনী ছাড়া কেউ ছিল না। বাটির এক কোণায় সামান্য দুধ পড়ে থাকতে দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি নিজের মনকে বোঝানোর চেষ্টা করলাম যে হয়তো আমি দুধটা কম এনেছি, কিন্তু সেটা সত্যি ছিল না। সেদিন রাতে ঘুমের মধ্যে এক অস্বস্তি শুরু করলো আবার। মনে হলো কেউ যেন ওই ঘরে ঘুরছে। হঠাৎ মাঝরাতে আমাদের ঘরের বাইরে থেকে বিড়ালের কান্নার আওয়াজ হতে শুরু করলো। সেই কান্নার আওয়াজ আস্তে আস্তে খুব বাড়ল। আমি ভাবলাম যে ওই ঠাকুমার বিড়ালটা কি কোনোভাবে উপরে উঠে এসেছে। দরজাটা আস্তে করে খুলে দেখি চারিদিক অন্ধকার, কোথাও কোনো বিড়াল নেই, অথচ কান্নার শব্দটা একভাবে শোনা যাচ্ছে। আমি আস্তে আস্তে একটু ডাইনিং রুমের দিকে এগিয়ে গিয়ে দেখি খালি। শাশুড়ি মাদের ঘরের দরজাও বন্ধ। এরপর আমি যখন নিজের ঘরে ঢুকি, পরিষ্কার দেখতে পাই অন্ধকারের মধ্যে আমাদের ঘরের জানলার সামনে কিছু একটা বসে আছে, যার হলুদ চোখগুলো জ্বলছে। আর সেই বিড়ালের কান্নার ডাক এবার আরো জোরালো, আরো স্পষ্ট। আমি সঙ্গে সঙ্গে ঘরের লাইটটা জ্বালাই। দেখি সব ফাঁকা, কিচ্ছু নেই। লাইটের জন্য আমার বরের ঘুম ভেঙে যায়। আমি বলি যে এতক্ষণ বিড়ালের কান্নার শব্দ কি সে শুনতে পায়নি? আমার বর বলে সে কিছুই শুনতে পায়নি। সে আমার কথায় এক প্রকার পাত্তা না দিয়েই ঘুমিয়ে পড়ে। আমাদের মেয়েও তখন ঘুমোচ্ছিল। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। পরের দিন আমার ঘুম ভাঙতেই আবার গত রাতের কথাটা আমার মনে পড়ে গেল। ভাবলাম ঠাকুমার বিড়ালটাকে একবার দেখে আসব। ঘর থেকে বেরোলাম, দেখি ডাইনিংয়ে শ্বশুর আর শাশুড়ি কিছু একটা বিষয় নিয়ে কথা বলছে। আমি সামনে যেতেই আমায় বলল যে গতকাল মাঝরাতে নাকি ওই পাশের বাড়ির বয়স্ক মহিলাটি হার্ট অ্যাটাকে মারা গেছে। আমি শুনে অবাক হয়ে গেলাম। যে সময়ের কথা বলছে সেই সময় আমি বিড়ালটাকে দেখতে পেয়েছিলাম আমাদের ঘরে। তাহলে কি ও এসেছিল আর ওই জন্যই কাঁদছিল? তবে ঘরের সব কিছুই তো বন্ধ ছিল, তাহলে ঘরের মধ্যে ঢুকলো কি করে? আমি শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে গতকাল রাতে কোনো বিড়ালের কান্নার শব্দ শুনতে পেয়েছে কিনা। সে বলল না। আর তারপর যে কথাটা বলল সেটা শুনে আমার চোখে জল এসে গেছিল। আমি যখন মায়ের কাছে ছিলাম কিছু মাস, সেই সময় ওই ঠাকুমার বিড়ালটি মারা গেছে। কি করে সেই কারণ ওনারা আমায় কিছুতেই বলল না। এরপর থেকে রোজ রাতে শুরু হলো ওই এক ঘটনা। মাঝরাত হলেই বিড়ালের কান্না আমার কানে আসতো, কিন্তু আর কেউ সেটা শুনতে পেত না। আমার বরকে বললে সে রাগারাগি করত। আমি কাউকে বিশ্বাস করাতে পারতাম না যে আমি সত্যিই শুনতে পাই ওই বিড়ালের কান্নার শব্দ। এরমভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন বিকালের দিকে তখন মৃণালিনীকে ঘরের মধ্যে আমি বসিয়ে রেখেছিলাম। আমার শাশুড়িকে বলেছিলাম একটু দেখতে। আমি তখন রান্নাঘরে কিছু কাজ সারতে যাই।
হঠাৎ আমার মেয়ের কান্নার শব্দ শুনে দৌড়ে ঘরে আসি। এসে দেখি ও একটা ছোট টুলের ওপর হামাগুড়ি দিয়ে দিয়ে দাঁড়াচ্ছে, আর ঘরে কেউ নেই। দেখি ও জানলার বাইরের দিকে আঙুল দেখিয়ে কাঁদছে। শাশুড়ি মা দৌড়ে আসে, বলে যে ওর হাতে একটা পুতুল দিয়ে নিজের ঘর থেকে ফোনটা আনতে গেছিল। বুঝতে পারলাম ওর হাতে থাকা পুতুলটা ফ্ল্যাটের পেছনের ওই ঝোপঝাড় ভরা জায়গাটায় পড়ে গেছে। তবে আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না, জানলাটা বেশ কিছুটা উঁচুতে, আর সেখানে গ্রিলও লাগানো। তাহলে পুতুলটা পড়ল কি করে? আর আমার মেয়ে তখনও দাঁড়াতে পারে না, হামাগুড়ি দিয়ে কোনো রকমের টুলটায় উঠছে, আর ওর গায়ে অত জোরও নেই যে পুতুলটা ছুঁড়ে জানলার বাইরে ফেলে দেবে। ওই পুতুলটা ওর খুব প্রিয় ছিল। এমনভাবেই ও কাঁদছিল যে এক প্রকার বাধ্য হই আমি নিচে নামলাম পুতুলটা আনতে। তখন সন্ধে নামছে, চারপাশটা এক অদ্ভুত নিস্তব্ধ। বাড়ির পেছনের ওই ঝোপঝাড়ের জায়গাটায় আমি কোনোদিনও যাইনি এর আগে। শাশুড়িও বারণ করছিল অনেকবার না যেতে, আর ওই ঠাকুমার বাড়ির দিকটাও নাকি ভালো নয়। পাড়ার সব লোকেরা বলে ওই ঠাকুমা মারা যাওয়ার আগে একা বাড়িতে বসে কালো জাদু আরও সব ভুলভাল কাজকর্ম করত। ওই জন্য উনি মারা যাওয়ার পরে ওনার শরীরটাকে কোনো রকমে পাড়ার ছেলেরা মিলে নিয়ে গিয়ে দাহ করে। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে আমি একটু হেঁটে এগোতেই একটা পচা গন্ধ আমার নাকে এলো। যত এগোচ্ছিলাম তত ওই গন্ধটা আরো তীব্র হয়ে উঠছিল। কোনো প্রাণী মারা গিয়ে পচে গেলে যেমন গন্ধ ছাড়ে, ঠিক সেরকম। নাকটা চেপে আমি এগোতে থাকলাম। কিছুটা ভেতরে ঢুকতেই একটা ছোট ঢিপির পাশে মৃণালিনীর পুতুলটা আমি দেখতে পেলাম। আমি তাড়াতাড়ি সেটা তুলে নিলাম, আর সেই সময় চোখে পড়ল ওই ঢিপির আর এক পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কাক মরা, কয়েকটা ইঁদুর মরা, এমনকি দুটো বেজিও মরে পড়ে আছে। সারা শরীর তাদের খোবলানো, আর পচে গিয়ে দলা পাকিয়ে পড়ে আছে। তাদের শরীরের ওপর অসংখ্য মাছি ভনভন করছে। একবারের জন্য মনে হলো যে কেউ এই মরা প্রাণীগুলোকে জড়ো করে এখানে ফেলে গেছে, আর সেই বীভৎস গন্ধে আমার বমি পেতে শুরু করলো। আমি পুতুলটা নিয়ে দৌড়ে বেরিয়ে আসি রাস্তায়। সেখানে দাঁড়িয়ে আমার চোখে পড়ে ওই ঠাকুমার বাড়ির দিকে। সেদিকে তাকাতেই আমার বুকটা ধক করে উঠল। তার বাড়ির দরজাটা অর্ধেক খোলা, কিন্তু সেই বাড়িতে তো কেউ থাকে না। কৌতূহল আর অজানা এক আশঙ্কা আমাকে যেন টেনে নিয়ে গেল ওই ঠাকুমার বাড়ির দিকে। ধীরে ধীরে দরজার সামনে গিয়ে ওই ফাঁক থাকা জায়গাটা দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করলাম। অন্ধকারে কিছুই ঠিক মতো দেখতে পেলাম না। দরজাটা পুরো খুলে ভেতরে ঢুকলাম। শরীরটা যেন কিরম করে উঠল। নাকে এলো এক অদ্ভুত গন্ধ। ধূপ ধুনোর গন্ধর সাথে মিশে রয়েছে কিছু মরা পচার গন্ধ। ভেতরে কেউ নেই, অথচ ছোট লাইট জ্বলছে। পরিবেশটা দেখে মনে হলো যে এই বাড়িতে রোজ কেউ আসে, সে হয়তো এখন নেই। ওই ঠাকুমার বাড়ির ভেতর দিকে একটা ঘর ছিল। সেই দিকে এগোতেই দেখলাম সেখানে অনেকগুলো মোমবাতি জ্বলছে। ওই গন্ধটা আরো বেশি ছাড়ছে ওই ঘরের ভেতর থেকে। মোমবাতির পাশে লাল সুতোর জট পড়ে আছে। ঘরের মেঝেতে চাপ চাপ রক্ত। কয়েকটা শুকনো হাড়ের মতো কিছু পড়ে আছে আশেপাশে। চোখ পড়ল দেওয়ালে, সেখানে একটা ছবি টাঙানো। ছবিটা ছিল ঠাকুমার, আর তার কোলে সেই বেড়াল। আমি ছবিটার দিকে মন দিয়ে তাকিয়েছিলাম। আচমকা পরিষ্কার শুনতে পেলাম বেড়ালের কান্না। ঘরের মধ্যেই হচ্ছে। হঠাৎ দেখি সেই বিড়ালটি ঘরের এক কোণে বসে আছে। তার সারা শরীরে রক্তে ভর্তি। একভাবে ডাকছে, কিন্তু এই বিড়ালটি যে মারা গেছে। আমার মনে হলো
ওই ঘরে আরও কেউ আছে। আমার ভাবনা যে ভুল ছিল না তার প্রমাণ সঙ্গে সঙ্গে পেলাম। ঠাকুমা যখনই আমার সাথে দেখা করতে আসতো তার পায়ের একটা খসখসে শব্দ হতো, বয়সের জন্য পা টেনে টেনে চলার শব্দ। সেই শব্দটা আমি ওই ঘরের মধ্যে শুনতে পেলাম। সারা ঘরে ওই শব্দটা হচ্ছে। আমি আর একটুখানিও সময় নষ্ট না করে দৌড়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আমার ফ্ল্যাটে নিজের ঘরে চলে আসি। শাশুড়ি মা জানতে চায় এতক্ষণ দেরি হওয়ার কারণ। আমি কিছু বলি না। পুতুলটা কোথায় জানতে চায়। আমার মনে পড়ে বিড়ালের শব্দ শুনে আমার হাত থেকে ওই ঘরের মধ্যেই পুতুলটা পড়ে যায়। ওটা ওখানেই আমি ফেলে চলে এসেছিলাম, কিন্তু বাড়িতে বললাম যে ওটা নোংরা হয়ে গেছে, তাই আর আনিনি। মৃণালিনী তখন পুতুলের বিষয়টা ভুলেই গিয়েছিল। কিন্তু ঘটনা এখানে শেষ নয়, বরং আরো ভয়ঙ্কর সব ঘটনা এরপর ঘটতে শুরু করলো। পরের দিন দুপুরে মৃণালিনী তার নিজের মতো বিছানায় খেলনা নিয়ে খেলছিল। আমার চোখটা কখন যেন লেগে গেছিল। হঠাৎ খুব জোরে হাসির শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে দেখি মৃণালিনী খুব জোরে হাসছে, যেন কিছু দেখে খুব খুশি হয়েছে। আমি উঠে বসলাম, দেখি ওর হাতে সেই পুতুলটা যেটা আমি ওই বাড়িতে ফেলে এসেছিলাম। আমার কিছুতেই মাথায় ঢুকছিল না ওই পুতুলটা ওখানে ওর হাতে এলো কি করে। আমি ওর হাত থেকে পুতুলটা নিয়ে জানলা দিয়ে নিচের ওই ঝোপঝাড়টায় ফেলে দিই। ও কাঁদতে শুরু করে। কোনো রকমে আমি ওকে ভোলাই। এরপর সেদিন সন্ধেবেলায় আমার শাশুড়ির কাছে আমার মেয়েকে রেখে ঘরের কাজ করছিলাম। হঠাৎ শাশুড়ি মা চিৎকার করে আমায় ডাকে। আমি ঘরে ঢুকে দেখি আবার আমার মেয়ের হাতে সেই পুতুল। শাশুড়ি মা বলে যে এই পুতুল ওর হাতে এলো কি করে, আমি তো বলেছিলাম ওইটা ফেলে দিয়েছি। আমার ভয় করতে শুরু করলো। আমার মেয়েটার কোনো ক্ষতি হবে না তো? পুতুলটা বারবার চলে আসছে ওর কাছে কি করে? আমি পুতুলটা এবারে নিয়ে ফ্ল্যাট থেকে অনেক দূরে একটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। তারপর আর এই ঘটনা ঘটেনি। তবে ঘুমের মধ্যে আমার মেয়ে মাঝরাতে মাঝে মাঝেই হেসে উঠতে শুরু করলো, আবার হাত বাড়াতো যেন ও কাউকে দেখতে পাচ্ছে, তার কোলে ও উঠতে চাইছে। আস্তে আস্তে বাড়ির সবাই বুঝতে পারলো এবার যে কিছু একটা অদ্ভুত ঘটছে। আমার বড় বিশ্বাস করলো একটা ঘটনা ঘটার পর। সেদিন রাতে আমার বর একটু রাত অবধি কাজ করছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ও শুনতে পায় জানলার কাছে কেউ যেন নখ দিয়ে আঁচড় কাটছে। অনেকবার এটা শোনার পর ও জানলার সামনে গিয়ে নিচের দিকে তাকায়, কিছুই দেখতে পায় না। আবার বিছানার দিকে আসতে গিয়ে নখের আঁচড় কাটার শব্দ শুনতে পায়। আর তখনই ও পেছনে ঘোরে, দেখতে পায় ওই 5 তলার জানলার বাইরে একটা বীভৎস চেহারার অবয়ব দাঁড়িয়ে রয়েছে। ও চিৎকার করে ওঠে। আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়ি। আমাদের মেয়েও ভয় কাঁদতে শুরু করে। তারপর সবটা বলে। তার মধ্যেই ঘরে একটা পচা গন্ধ ছাড়তে শুরু করলো, ইঁদুর পচার গন্ধ। তবে আমাদের ঘরে এর আগে কোনো দিনও ইঁদুর ছিল না। সারা ঘর খুঁজলাম আমরা। হঠাৎ দেখি ঘরের এক কোণে 2টো ইঁদুর মরে পড়ে, কিন্তু এতক্ষণ কিছু ছিল না সেই ঘরে। এই ইঁদুর আসলো কি করে? তবে শুধু এই ইঁদুর মরাতেই শেষ নয়। আমি ঘুম থেকে আগে উঠি সকালে। আমাদের ঘরের দরজা খুলতেই সামনে কাঁচা মাছ পড়ে থাকতে দেখি। তার উপরে মাছি উঠছিল। পচা মাছের আঁশটানি গন্ধে আমার গা গুলিয়ে ওঠে। আমি আমার বরকে ডাকি। ও সব পরিষ্কার করে ঠিকই, কিন্তু আমার পুরো বিষয়টা একদমই ভালো লাগছিল না। এরম ঘরের সামনে পচা মাছ যে কি করে এলো সেটা আমাদের বাড়ির কেউই বুঝতে পারছিল না।
এরপর সেদিন দুপুরে আমি সব কাজ শেষ করে মেয়েকে নিয়ে ঘরে ঢুকতেই আবার পচা গন্ধ আমার নাকে এলো। হঠাৎ দেখি বিছানার সামনে মেঝেতে চাপ চাপ রক্ত পড়ে আছে, আর সেই রক্ত শুরু হয়েছে ঠিক জানলার সামনে মেঝে থেকে বিছানা অবধি। বিছানার সামনে গিয়ে দেখি বিছানার চাদরেও রক্ত লেগে, আর তার সাথে পচা আঁশটানি গন্ধ। আমার ভয়ে হাত পা কাঁপতে শুরু করে। আমি চিৎকার করি। শ্বশুর শাশুড়ি সবাই ছুটে আসে। এসে সব দেখে তারাও খুব ভয় পায়। এসব কি করে হলো? গন্ধটা বিছানার সামনে থেকে আসছিল। তারপর খাটের তলায় দেখি পচা মাছ পড়ে, মাছের কাঁটা, বেজির কাটা মাথা, কাকের পালক, ইঁদুরের কাটা শরীর, অনেক কিছু পড়ে আছে, যেমন ঠিক ওই ঢিপির সামনে পড়েছিল। আর ওই জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে। আমি আর এসব নিতে পারি না। মেয়েকে নিয়ে ডাইনিং রুমে বেরিয়ে আসি। বরকে ফোন করি, সব বলি। সে তাড়াতাড়ি হাফ ছুটি নিয়ে বাড়িতে এসে সব দেখে। তারপর ঠিক করা হয় যে কোনো তান্ত্রিক বা ওঝার সাথে এসব নিয়ে কথা বলতেই হবে, না হলে বড় কিছু ঘটে যাবে। সেদিন রাতে ঘুমের মধ্যে আমার বর খুব জোরে চিৎকার করে ওঠে। ঘরের লাইটটা জ্বালিয়ে দেখি সারা শরীরে নখের আঁচড়ের দাগ। ও বলে যে আমাদের মেয়ে এটা করেছে। কারণ আমার বর বলে যে ও এতক্ষণ ওর ছোট ছোট হাতগুলোই সরাচ্ছিল, কিন্তু মৃণালিনী তখন ঘুমোচ্ছিল। আমার বরের মুখ, হাত পা সব চিরে গিয়ে দেখি রক্ত বেরোচ্ছে। একটু ওষুধ লাগিয়ে তারপর সেদিনের রাতটা কোনো রকমে ঘুমিয়ে কাটাই। তার পরের দিনই আমরা এক তান্ত্রিকের কাছে যাই। সে আমাদের ফ্ল্যাটে আসতে চায়। আমরা নিয়েও আসি। সব ঘটনা শুনেই পেছনের ঝোপঝাড়ে ভরা জায়গাটায় উনি যেতে চাইলেন। ওই ঢিবির সামনে গিয়ে উনি খুব জোরে একটি নিঃশ্বাস নিলেন। তারপর ঠাকুমার বাড়ির সামনে গিয়ে কিছুক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে ফ্ল্যাটের দিকে ফিরে এলেন। উনি বললেন যে কিছুদিন আগে আমাদের বাড়ির লোক ওই বয়স্ক মহিলার বিড়ালটিকে মেরে ফেলেছিল। এই কথাটা শুনে আমি অবাক হয়ে যাই। আমার শাশুড়ি মা স্বীকার করেন যে আমি যখন প্রেগনেন্ট অবস্থায় বাপের বাড়িতে ছিলাম তখন ওই বিড়ালটি আসতো। শাশুড়ি মারা ওসব একদমই পছন্দ করতো না। একদিন ওকে তাড়াতে তাড়াতে নিচে নিয়ে যায় যাতে বিড়ালটি আর না আসে। তাই অজান্তেই লাঠির বাড়ি এমনভাবেই মেরেছিল যে তার মাথা থেকে রক্ত বেরিয়ে সারা শরীর ভরে যায়, আর সঙ্গে সঙ্গে বিড়ালটি মারা যায়। ওই ঝোপঝাড়ের মধ্যে থাকা ঢিপিটার তলায় রয়েছে সেই বিড়ালের আত্মা, যাকে জাগিয়ে রেখেছে ওই বয়স্ক মহিলা। ওই বিড়াল কোনো সাধারণ বিড়াল ছিল না। ওই ঠাকুমা বাড়িতে বসে ভূত পিশাচ এসব অনেক কিছু নিয়েই সাধনা করত, আর ওই বিড়াল মরা প্রাণী এনে দিত ঠাকুমাকে। বিড়ালটি মারা যাওয়ার ফলে ওনার সাধনার পথে বিঘ্ন ঘটে, তাই উনি আমাদের বাড়ির খারাপ চাইতো। উনি মারা যাওয়ার পর ওই বাড়িতে সাধনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। ওনার খারাপ দৃষ্টির অভিশাপ আমাদের বাড়ির ওপর পড়েছে। ওনার প্রিয় পোষ্যকে মারার যে পাপ করেছে আমাদের পরিবারের লোক, সেই পাপের শাস্তি উনি দিতে চান। এরপর বাড়িতে খুব বড় করে পুজো হয়। সবটাই খুব লুকিয়ে করা হয়, না হলে ফ্ল্যাটের অন্য লোকেরা বুঝতে পেরে গিয়ে ভয় পাবে। মন্ত্রপুত জল সব জায়গায় ছিটিয়ে দেওয়া হয়। তান্ত্রিক বলেন যে ওদের আত্মার মুক্তি ঘটেছে। এরপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়, কিন্তু ওই স্মৃতিগুলো এখনো আমার মনে খুব টাটকা রয়ে গেছে। জানি না দাদা ভালোভাবে ঘটনাটি লিখতে পেরেছি নাকি। না লিখতে পারলে তুমি তোমার মতো লিখে পাঠ করে শুনিও। অপেক্ষায় রইলাম। সুপর্ণা, মানে তোমাদের বাড়ির ওপর দিয়ে প্রায় মাল্টিপল সিরিজ অফ হরিফাইং ইনসিডেন্ট ঘটে গেছে।
খুব ভালো লাগলো ঘটনাটি পাঠ করে। এটা মানে কি বলবো, ঘটনাটি ভালো বলে বলছি, কিন্তু তোমার সাথে যেহেতু এটা হয়েছে সেটা তো অবভিয়াসলি তোমার জন্য তো খুবই প্যাথেটিক একটি সিচুয়েশনের ওপর দিয়ে গেছো, ট্রমা বলো বা যাই হোক। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে এই ঘটনাটি পাঠানোর জন্য। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটি কমেন্ট করে, আর লাইক শেয়ার করে আমাদের একটু ভালোবাসা দিও। এটা আমাদের অনেক অনেক বড় সাহায্য হবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।